চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রিন্সিপাল নূরে আলম তালুকদার, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই যে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট শিক্ষার ক্ষেত্রে কি কি অবদান রেখেছে? এই ক্ষেত্রে বলতে গেলে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের সেই অতীত ইতিহাস থেকে শুরু করতে হয়। 2000 সালে যখন ডক্টর ইয়াজউদ্দিন স্যারকে নিয়ে এই প্রতিষ্ঠানটা আমরা শুরু করি, উনি এটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এটার সাথে ডক্টর আশরাফ সিদ্দিকী, প্রফেসর ডক্টর আব্দুল মতিন পাটোয়ারি, এই বুয়েটের সাবেক ভিসি, ওনারা সবাই ছিলেন। পরবর্তীতে 2002 সালে যখন ডক্টর ইয়াজউদ্দিন স্যার মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হন, তখন ডক্টর আশরাফ সিদ্দিকী স্যারে এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন। আমরা মূলত শিক্ষাক্ষেত্রে এবং একটা মানবিক নীতি নৈতিকতা সম্পূর্ণ আদর্শ সুনাগরিক তৈরি করার জন্যই এই বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টটা প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা প্রথম থেকেই, আপনারা জানেন যে সরকার এর পূর্বে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত বিনামূল্যে পাঠ্য বই দিত, 6 থেকে 10 পর্যন্ত, 9 পর্যন্ত এটা দিত না। এটা আমরাই তখন সেই 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের অ্যাবিলিটির মধ্য থেকে আমরা সারা বাংলাদেশে ক্লাস 6 থেকে 9ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করেছি। তখন আমরা দেখেছি, আমার এখনও মনে পড়ে, আমি যখন উলিপুরে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করতে যাই, আমার সাথে ছিলেন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির তৎকালীন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোশাররফ হোসেন মিয়া। স্যারকে নিয়ে আমরা দেখলাম এক সেট 9ম শ্রেণীর বইয়ের জন্য সেই ব্রহ্মপুত্র নদী পার হয়ে রৌমারি সিলমারি থেকে লোকজন উলিপুরে আসছে। আমি তখন এসে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন স্যারকে বললাম, শিক্ষা উপদেষ্টাকে বললাম, শিক্ষা সচিবকে বললাম এবং আমাদের মাননীয় স্পিকার মহোদয়কে বললাম যে এই কাজটা যদি সরকারিভাবে করা যায় তাহলে আমার মনে হয় দেশের জন্য অনেক উপকার হবে, জাতির জন্য অনেক উপকার হবে। কারণ একটা রাষ্ট্রের জনকল্যাণমূলক কাজের মাধ্যমেই জনকল্যাণ রাষ্ট্রে পরিণত হয়। তো সেখান থেকে শুরু করে সে বিনামূল্যে বই দেওয়া থেকে শুরু করে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য আমরা এ পর্যন্ত স্টার্টিং থেকে প্রায় শতাধিক সেমিনার সিম্পোজিয়াম আমরা করেছি। কিভাবে শিক্ষার গুণগত মান রক্ষা করা যায়, কিভাবে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা যায়। আর মূলত ছাত্র কল্যাণ ট্রাস্ট যেই পারপাসে, যেই উদ্দেশ্যটাকে নিয়ে, যাকে লক্ষ্য করে ছাত্র কল্যাণ ট্রাস্টটাকে গঠিত হয়েছে, সে কথাটা না বললেই নয়। আপনারা অনেকে হয়তো দেখেছেন, মেহেদি রেজা আঁখি নামে একটা ছেলে বাংলাদেশ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক ছাত্র ছিল এবং সে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটিতে বিবিএ করতে যায়। ওখানে গিয়ে তার ক্যান্সার ধরা পড়ে। তার চিকিৎসার জন্য একটা ফান্ড রেইজিং করতে গিয়েই তার বাবা আমার সাথে যোগাযোগ করেন, আমিও তার বাবার সাথে যোগাযোগ করি। অনেক জায়গায় আমি গিয়েছি তার বাবাকে নিয়ে। আমি দেখেছি যে আমাদের মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আছে সরকারিভাবে, শিক্ষকদের কল্যাণের জন্য শিক্ষক কল্যাণ ট্রাস্ট আছে, এভাবে বিভিন্ন ইয়ের জন্য বিভিন্ন ট্রাস্ট বা প্রতিষ্ঠান সরকারিভাবে আছে। কিন্তু ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য কোনো ট্রাস্ট অথবা ফাউন্ডেশন জাতীয়ভাবে ওভাবে নেই। তখনই আমার এই চিন্তাটা মাথায় আসে এবং আমি তখন ইয়াজউদ্দিন স্যার, ডক্টর আশরাফ সিদ্দিকী স্যার, প্রফেসর মোহাম্মদ আলী চিটাং ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর ছিলেন, উনি করোনাকালীন সময় মৃত্যুবরণ করেছেন, ওনাদেরকে নিয়ে ওনাদের সাথে আলোচনা করে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট গঠন করি। তো সেই 2001 সাল থেকে আমরা শিক্ষা উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন কিভাবে করা যায়, জাতিকে কিভাবে একটা সুশিক্ষিত জাতি উপহার দেওয়া যায়, সুশিক্ষিত নাগরিক তৈরি করা যায়, সেজন্য আমরা আমাদের সীমাবদ্ধতার মাধ্যমে আমরা কাজ করে আসছি। এর মধ্যে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে সম্পূর্ণ বেসরকারিভাবে এবং আমাদের নিজস্ব ফান্ডের মাধ্যমেই। এ পর্যন্ত কোনো সরকার বা কোনো মন্ত্রণালয় আজ পর্যন্ত আমাদেরকে 10 টাকা এ খাতে বরাদ্দ দেয় নাই। তারপরও আমরা এটাকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার জন্য আমি 2টা শিক্ষা প্রতিষ্ঠান, প্রথমে 2012 সালে একটা প্রতিষ্ঠান করেছিলাম আমার নিজ জেলা চাঁদপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। আমার নিজ উদ্যোগে আমি লোন নিয়ে ওখানে প্রায় 12,000 স্কোয়ার ফিট একটা বিল্ডিং করে এই প্রতিষ্ঠানটা খুব ভালোভাবে শুরু করেছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক, রাজনৈতিক কারণে, এলাকার রাজনৈতিক কারণে হোক, যে কোনো কারণে হোক, প্রতিষ্ঠানটা বন্ধ করে দিতে আমাকে বাধ্য করে এবং আমি প্রতিষ্ঠানটা বন্ধ করে দেই। পরবর্তীতে ঢাকায় এসে মিরপুরে আমি একটা প্রতিষ্ঠান করি, ট্রাস্ট মডেল একাডেমি। যেই একাডেমির মাধ্যমে 2015 সালের
থেকে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করি। এখনও এ পর্যন্ত আমরা প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রীকে অবৈতনিকভাবে বিনামূল্যে গরিব অসহায় হতদরিদ্র ছাত্রছাত্রীদেরকে আমরা পাঠদানে এবং শিক্ষা অর্জনে সহায়তা করতে পেরেছি। বাহ, চমৎকার। এবার একটু আপনার শৈশব কৈশোর সম্পর্কে জানতে চাই। ছোটবেলা কোথায় কেটেছে, পড়াশোনা কোথায় কমপ্লিট করেছেন? আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ। আমার বাড়িটা ফরিদগঞ্জ সদরেই পৌরসভার মধ্যে, কিন্তু আমি আমার বাবা মার একমাত্র সন্তান। আমার কোনো ভাই বোন কেউই নেই। আমার শিক্ষার প্রয়োজনে আমি প্রথমে আমার নানার বাড়িতে থেকে ফরিদগঞ্জেই, সেটা হলো পূর্ব জয়শ্রী ধরে, ওই পূর্ব জয়শ্রী থেকে ওখানে প্রাইমারি শিক্ষা অর্জন করি। সেখান থেকে প্রাইমারি শিক্ষা শেষ করে ওখানে এর পাশেই আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয় নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমার প্রাথমিক শিক্ষার প্রধান শিক্ষক মহোদয় আমার মাধ্যমিক শিক্ষকের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে আমি এখানে বলে রাখা ভালো, আমি ক্লাস 5-এও ট্যালেন্টফুল স্কলারশিপ পেয়েছিলাম এবং ক্লাস 8-এও ট্যালেন্টফুল স্কলারশিপ পেয়েছিলাম। তা আমার মাধ্যমিক শিক্ষাটা ওখানে আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আমি ক্লাস 5 পর্যন্ত নানার বাড়িতে থেকে লেখাপড়া করেছি। কারণ আমার মায়ের একটা ধারণা ছিল, বাবা মার একমাত্র সন্তান যদি মায়ের আদর বাবার আদর পায় তাহলে ওরা লেখাপড়া করে না, ওরা মানুষ হবে না। এ কারণে ছোটকাল থেকে আমার মা আমাকে খুব দূরে রেখেছেন শুধু আমার লেখাপড়ার জন্য। পঞ্চম শ্রেণী পাশ করার পরে আমি যখন ক্লাস 6-এ ভর্তি হই মাধ্যমিক বিদ্যালয়ে, তখন কিন্তু আমার ওখান থেকে লেখাপড়া করাটা দুঃসাধ্য ছিল। আপনারা আশ্চর্য হবেন যে এখনকার ছেলেমেয়েরা এটা হয়তো শুনলেও অনেকটা কাল্পনিক মনে করবে। আমি ক্লাস 6 থেকে লজিং করা শুরু করেছি। আমি ক্লাস 6 থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি লজিং থেকে, ওখানে লেখাপড়া করেছি। এর পরবর্তীতে যে কোনো সময় আমি ম্যাট্রিকে স্ট্যান্ড করার কথা ছিল কুমিল্লা বোর্ডে, আমার প্রধান শিক্ষক মহোদয়ের একটা ভুলের কারণে সেই জিনিসটা আমার ভাগ্যে হয় নাই। তখন আমি খুব ডিসহার্টেড হয়ে যাই এবং অনেক কাহিনী ওখানে আছে যেটা এখনও আমার মনে উঠলে আমি অনেক সময় আমার ওই স্মৃতিগুলো মনে উঠলে আমার নিজের চোখের পানি চলে আসে। কারণ আমি প্রত্যন্ত গ্রামের একটা স্কুলে থেকেও আমি কম্পিটিশন করেছি কুমিল্লা ক্যাডেট কলেজের সাথে, ফেনী ক্যাডেট কলেজের সাথে, যে আমার চিন্তা থাকতো যে ওদের ফার্স্ট বয়ের সাথে আমাকে কম্পিটিশন করতে হবে। যে কোনো একটা কারণে আমার সেটা হয়ে ওঠেনি। আমি আমার গণিত পরীক্ষার দিন আমার হেডমাস্টার এবং ওনার সহযোগী একজন শিক্ষকের কারণে আমার জীবনে একটা দুর্ভোগ নেমে আসে। এখনও আমার কিন্তু চোখের পানি চলে আসে ওই কথাটা, যার কারণে আমি ম্যাট্রিকে স্ট্যান্ড করতে পারি নাই। আমার বাংলা, ইংরেজি, গণিত সাবজেক্ট পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে আমার লেটার ছিল। গণিতের দিন ওই দুর্ঘটনার পরে এরপরে আর কোনো সাবজেক্টে আমার লেটার আসে নাই। অথচ আমি আর সামান্য 20-25 মার্ক পেলেই কিন্তু আমি স্ট্যান্ড করতে পারতাম তখন মানবিক বিভাগে। তখন কুমিল্লা বোর্ডে পাশের হার ছিল মাত্র 33% মানবিক বিভাগে। তো যাক, সেখান থেকে আমার প্রধান শিক্ষক মহোদয় আমি যেন নটরডেম কলেজে, ঢাকা কলেজে ভর্তি হতে না পারি, আমার সার্টিফিকেটটাও উনি আটকিয়ে রেখেছিলেন। অনেক দেন দরবার করে আমার যে প্রাইমারি স্কুলের হেডমাস্টার আমাকে সেখানে ভর্তি করিয়েছেন, আজকে আমার প্রাইমারি হেডমাস্টারও নাই, মারা গেছেন। আমার মাধ্যমিক স্কুলের হেডমাস্টারও মারা গেছেন, উনিও ক্যান্সারে মারা গেছেন, আল্লাহ স্যারকে বেস্ত নসিব করুক। উনি আমার সার্টিফিকেটটা অনেক পরে দেওয়ার পরে আমি ঢাকায় এসে একটা বেসরকারি কলেজে ভর্তি হই। তাও আমার মা আমাকে এখানে পড়তে দেয় নাই, যে আমার একমাত্র সন্তান, উনি হাতছাড়া করতে চায় না। আমি দেশ থেকে লাউতুলি ডাক্তার রশিদ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ থেকেই আমি উচ্চ মাধ্যমিক পাশ করি। পরবর্তীতে ওখান থেকে ঢাকায় চলে আসি। আমি একটা বেসরকারি ইউনিভার্সিটি থেকে লতে অনার্স করি। পরবর্তীতে ভূঁইয়া একাডেমির মাধ্যমে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে লতে অনার্স করি। এর পরবর্তীতে MBA করি, বিএড করি এবং মূলত দেখা যায় আমি কিছুদিন বাংলাদেশ বেতারে কেন্দ্রীয় বার্তা সংস্থায় জব করেছিলাম সাংবাদিক হিসাবে। কিন্তু এই সংগঠন করতে গিয়েই, এই ছাত্র কল্যাণ ট্রাস্টের পিছনে সময় দিতে গিয়ে আমার সরকারি চাকরিটা আর করা হয় নাই। এরপরে ডক্টর ইয়াজউদ্দিন স্যার যখন আমার ফাউন্ডার চেয়ারম্যান ছিলেন, স্যারের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক ছিল। স্যারের কিছু প্রতিষ্ঠানের দায়িত্ব আমাকে পালন করতে হয়েছে। এর মধ্য থেকে আপনারা জানেন 2003 সালে বঙ্গভবন থেকে রাষ্ট্রীয়ভাবে একটা প্রকল্প গ্রহণ করা হয়েছিল। ওটা আমি স্যারকে পরামর্শ দিয়েছিলাম যে 100 ইয়ার্স অফ বঙ্গভবন, বঙ্গভবনের 100 বছরের একটা ইতিহাস। যে আমাদের দেশে বাকিংহাম প্যালেসের ইংল্যান্ডে তাদের একটা ইতিহাস আছে, আমাদের আমেরিকা হোয়াইট হাউসের একটা ইতিহাস আছে। মহামান্য রাষ্ট্রপতি বলল যে আমার এখানে যারা রাষ্ট্রদূত আসেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধানগণ আসেন, আমি ওনাদেরকে গিফট দেওয়ার মতো কোনো জিনিস আমার কাছে নাই।
তখন আমি বললাম যে স্যার আপনি এক কাজ করেন, আপনি আমাদের বঙ্গভবনের একটা ইতিহাস লেখার ব্যবস্থা করেন, তাহলে এটা ওনাদেরকে দিতে পারবেন। তখন একটা জাতীয় কমিটি করা হয়, ওই জাতীয় কমিটিকে মহামান্য রাষ্ট্রপতি আমাকে একজন সদস্য হিসাবে মনোনীত করেন। ওটার সাথে স্যারের সাথে, স্যার যতদিন বেঁচে ছিলেন স্যারের সাথে আমি কাজ করেছি, এবং উনি 2012 সালে মৃত্যুবরণ করেন, ওনার ওয়াইফও 2015 সালে মৃত্যুবরণ করেন। ওনাদেরকে মূলত কবরে, একই কবরে ওনাদেরকে সমাহিত করা হয়। ওনাদেরকে কবরে দেওয়া পর্যন্ত ওনাদের সাথে আমার সুসম্পর্ক ছিল, এখনও ওনাদের কথা আমি মিস করি। এরপর থেকেই আমি মূলত এই ছাত্র কল্যাণ ট্রাস্ট এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলা, এই সামাজিক কার্যক্রমগুলা নিয়েই আমি আছি। বর্তমানে চেষ্টা করছি, আপনারা জানেন এই সরকার আসার পরে আমরা তো অনেক আন্দোলন করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে। আমি 10 নম্বরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি আন্দোলনগুলোতে। এর পরবর্তীতে আপনারা দেখেছেন গত 16 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। তার থেকে শিক্ষা নিয়ে আমি এই সরকার আসার পরে ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে আমি প্রায় অধিকাংশ উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছি, কথা বলেছি। যে আপনারা জানেন আমাদের প্রায় 11টা কমিশন হয়েছে, কিন্তু শিক্ষা কমিশন হয়নি। আমি প্রথম থেকেই একটা শিক্ষা কমিশন গঠনের জন্য, যেই কমিশনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে গড়ে উঠবে, ওদের গাইডলাইন কি হবে, আমাদের প্রাইমারি শিক্ষা কি হবে, আমাদের মাধ্যমিক শিক্ষা কি হবে, আমাদের উচ্চ শিক্ষা কি হবে, আমাদের কারিকুলাম এবং শিক্ষা নীতিমালা কি হবে, যে কমিটির মাধ্যমে, যে কমিশনের মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে গড়ে তোলার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে যাচ্ছি। বর্তমান মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম স্যার, আমি স্যারের সাথে কথা বলে, স্যার ইতিমধ্যে এটা ঘোষণাও দিয়েছিলেন যে একটা শিক্ষা কমিশন অনতিবিলম্বে হবে, কিন্তু এরপরেই জানতে পারলাম যে মাননীয় শিক্ষা উপদেষ্টা নাকি আদিষ্ট হয়ে প্রধান উপদেষ্টা কর্তৃক বলেছেন যে না, এটা এখন হবে না, এটা হতে আরও কিছুদিন সময় লাগবে। অথচ আমরা যেটা মনে করি, সকল সংস্কারের আগে শিক্ষার সংস্কার প্রয়োজন। শিক্ষাটাকে যদি সংস্কার করেন, একজন সুশিক্ষিত সুনাগরিক যদি আমরা গড়ে তুলতে পারি, উনি যেই সেক্টরে, যেই পেশায় জড়িত হন না কেন, উনি ওনার দেশপ্রেম, ওনার খাঁটি দেশপ্রেম, ওনার সেই দেশাত্মবোধ ওই কাজে উনি গড়ে তুলবেন। এবং শিক্ষা সংস্কার হলে আমি আর মনে করি অন্য কোনো সংস্কারের প্রয়োজন হবে না। তা না হলে যদি একটা সঠিক লোক আমরা তৈরি না করতে পারি, তাহলে আপনি যে সংস্কারই করেন না কেন, যখন যারা ক্ষমতায় আসবে এটা আর কাজে আসবে না। দেশকে যদি যে ভালোবাসতে শিখে, তাহলে সে তার দ্বারা দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ তার দ্বারা কখনো সম্ভব না। আর সেটা করতে হলে আপনাকে সুশিক্ষায় শিক্ষিত একটা সুনাগরিক গঠন করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলেছেন, আশা করছি দর্শকদের ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাদের জন্য অনেক শুভকামনা এবং এটিএন বাংলার জন্য অনেক শুভকামনা রইল। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।